আমাদের অনেক নেতা আছে, অনেক ডোনার আছে, বিদেশ থেকে ডোনেট করে। তারা চাইলে তারা জামাতের একজন সংসদ সদস্য হয়ে আসবেন, তারা গাড়ি নিবেন, বাড়ি নিবেন না না নিবেন সেটার দিকে তাদের আর তাকাতে হবে না, তারা চাইলে সেটা পূরণ করে দিতে পারে। তো এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণায় দেখেন ছোট ছোট অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক স্পন্সর থাকে, যে আমার গাড়িটা আপনি ব্যবহার করেন, এরকম থাকে, সেটা করতে পারে। তো সেই ক্ষেত্রে জামাতের ওই ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হবে না নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেটা আমাদের হতে হবে। আমার হয়তো রিক্সা দিয়ে, সাইকেল দিয়ে, সিএনজি দিয়ে কিংবা ভাড়া কোনো গাড়ি দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। তো সে আমাদের তাহের ভাইয়ের যে পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আছে, ওনার এমপি হওয়া লাগবে না, ওনার মন্ত্রী হওয়া লাগবে না, উনি বাকি জিন্দগি এমনিই চললে উনি একজন শিল্পপতি মানুষ, উনি একজন ডাক্তার মানুষ, ওনার হসপিটাল আছে, অনেক কিছু আছে ওনার। তো সেই ক্ষেত্রে ওনার আর কিছু লাগবে না আমি মনে করি। তো ধরেন আবার অন্যরা তো তাই না, অন্যদের ক্ষেত্রে অনেক কিছু আছে। শফিক সাহেবের ব্যক্তিগত প্রটোকল আছে, ওনার সিকিউরিটি আছে, ওনার মানে বডিগার্ড আছে। তাহের সাহেবের ওনার বডিগার্ড। সৌভাগ্যবশত সে আলোচনাটি জামাতের আমিরের একদম আমি কাছ থেকে শুনেছি, কারণ আমিও স্টেজে ছিলাম সেই দিন। তিনি পড়ে গেলেন সেটাও আমি দেখেছি এবং দৌড়ে গিয়ে ওঠানোর চেষ্টা করেছি। তো পুরোটাই একবারে আমার চোখের সামনে, ক্যামেরার কোনো লেন্সে আমার দেখতে হয় নাই, মাইক্রোফোনের কোনো আওয়াজে আমার শুনতে হয় নাই, আমি সরাসরি শুনেছি। তো বিষয়টি হলো, একটা রাজনৈতিক দলের বিভিন্ন রকম রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ভোটারদেরকে আকৃষ্ট করার বিভিন্ন লক্ষণ থাকতে পারে, পায়তারা থাকতে পারে। আমি মনে করি জামাতের আমির এর থেকে খুব একটা বেশি কিছু বলেন নাই। জনগণকে আকৃষ্ট করার লক্ষ্যে, জনগণকে ভোটের জন্য, তাদের দিকে ফেরানোর জন্য তারা চাইতেই পারেন, বলতেই পারেন, তারা যে কোনো স্টেপ নিতে পারেন। ওই রকম আমার দলেরও হয়তো ভিন্ন কিছু আমরা পদক্ষেপ গ্রহণ করব, যেটা জামাত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের থাকবে না, সেই চিন্তা আমরাও করব। তো জামাতের আমির যেটা বলেছেন যে ট্যাক্স ফি, গাড়ি, বাসস্থান, তারপর কিছু জায়গা জমির যে সিস্টেম আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, যেটা নিতে পারেন 5%, হ্যাঁ, সংসদ সদস্য হিসেবে জায়গা, সেটা তারা নিবেন না। আমি প্রথমেই বলি, রাষ্ট্র আমাকে যেটা দিচ্ছেন সেটা আমার ব্যক্তিগত অধিকার, আমি চাইলে সেটা নিতেও পারি, ফেলে দিতেও পারি, রাষ্ট্রকে আবার সেটা ফেরতও দিতে পারি, মন চাইলে রাষ্ট্রকে সেটা আমি অনুদান হিসেবেও দিতে পারি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। তো সেই জায়গা থেকে জামাত যদি তাদের জায়গা থেকে রাষ্ট্রকে দান করে দেয় কিংবা তারা না গ্রহণ করে, তাদের এটা ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আলোচনার খুব একটা বেশি কিছু আমি মনে করছি না। তারা সামনে নির্বাচন, জনগণকে তাদের দিকে ফিরাতে হলে তারা কলাকৌশল অবলম্বন করবেন, এটা স্বাভাবিক বিষয়। তো সেই ক্ষেত্রে জামাত একটা ধনী রাজনৈতিক দল, এই সময়ের মধ্যে যদি বলতে হয় নিজস্ব অর্থনীতিতে তারা অনেক সবল, ধনী রাজনৈতিক দল। তো সেই ক্ষেত্রে তাদের এই সরকারের দেওয়া গাড়ি বাড়ি কিংবা রাষ্ট্রের দেওয়া গাড়ি বাড়ি, ট্যাক্স ফি, এগুলো কোনো কিছু প্রয়োজন বলে আমি মনে করছি না। সেই জায়গা থেকে তারা এটা বলতে পারেন, আমার গাড়ি নাই, আমি যদি সংসদ সদস্য হই আমি কি করব, সরকার যদি আমাকে দেয় হয়তো সেটা ব্যবহার করব, কিন্তু ব্যক্তিগত কেনার মতো এই মুহূর্তে সামর্থ্য আমার নাই। সেই জন্য আমি এখন ঢাকা শহরে রিক্সায় চলি, পাঠায়ে চলি, লোকাল বাসে উঠি, এটাই বাস্তবতা। এখন জামাতের অনেক নেতা আছে, অনেক ডোনার আছে, বিদেশ থেকে ডোনেট করে। তারা চাইলে তারা জামাতের একজন সংসদ সদস্য হয়ে আসবেন, তারা গাড়ি নিবেন, বাড়ি নিবেন না না নিবেন সেটার দিকে তাদের আর তাকাতে হবে না, তারা চাইলে সেটা পূরণ করে দিতে পারে। তো এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণায় দেখেন ছোট ছোট অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেক স্পন্সর থাকে, যে আমার গাড়িটা আপনি ব্যবহার করেন, এরকম থাকে, সেটা করতে পারে। তো সেই ক্ষেত্রে জামাতের ওই ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হবে না নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে, সেটা আমাদের হতে হবে। আমার হয়তো রিক্সা দিয়ে, সাইকেল দিয়ে, সিএনজি দিয়ে কিংবা ভাড়া কোনো গাড়ি দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র যদি নির্বাচিত হওয়ার পরে কোনো সুযোগ সুবিধা দেয়,
সেটা নিব না না নিব সেটা তখন বলবো ইনশাল্লাহ। অবশ্যই বিবেচনাই করব যে আসলে রাষ্ট্রের জন্য আমি এটা নিলে কতটুকু উপকার আর কতটুকু ক্ষতি, সেই ক্ষেত্রে বিবেচনা করেই অবশ্যই সেটা সিদ্ধান্ত দেব। আর জামাত বিএনপির ক্ষেত্রে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখন বিএনপি নিবে না না নিবে সেটাও তাদের একান্ত সিদ্ধান্তের বিষয়। আমরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিএনপির কয়েকজন সংসদ সদস্য হয়েছেন, তারা আবেদন করেছেন, সেই আবেদন আবার বাতিল করেছেন, এটাও আমরা দেখেছি। জামাতের একটা সোনালী ওই মানে অতীত যদি থেকে থাকে সেটাও আমরা জানি যে তাদের কয়েকজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তো এরকম বিএনপিরও কিছু সাবেক কিছু এমপি মন্ত্রী আছেন যাদের বিপক্ষে কোনো ধরনের অভিযোগ ছিল না। ইভেন আওয়ামী লীগেরও বিগত সময়ে, এই 17 বছর বাদ দিয়ে আমি বলছি, এর আগে আওয়ামী লীগেরও বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন যাদের বিপক্ষে কোনো ধরনের অভিযোগ ছিল না। তার মধ্যে একজন ছিলেন আমাদের দলের যখন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন ডক্টর রেজা কিবরিয়া, তার বাবা ছিলেন MS কিবরিয়া, তার বিপক্ষে কোনো অভিযোগ ছিল না দুর্নীতির। তো এরকম অনেকেই অনেক জায়গা থেকে দুর্নীতি থেকে মুক্ত ছিলেন। তো এই ক্ষেত্রে আমরা জামাত বিএনপি কাউকে এই যে একদম ফেরেস্তা হিসেবে মাথায় তুলে নেব এটাও আমরা মনে করছি না। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি সবার রাজনীতি করার অধিকার আছে, জনগণকে কে ভালো বেটার সলিউশন দিতে পারে, বেটার কিছু দিতে পারে, সেই হয়তো জনগণের কাছে প্রিয়ভাজন, আস্থাভাজন এবং আগামীর দিনের তাদের শাসক বলতে পারেন, তাদের কর্মী বলতে পারেন, তাদের সেবক বলতে পারেন, যেই ভাষাই প্রয়োগ করুন না কেন সেটা হতে পারে। জনগণ সিদ্ধান্ত নেওয়ার মালিক, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে। তো সেই ক্ষেত্রে জামাত তাদের একটা হয়তো কৌশলগতভাবে কৌশলের দিক হিসেবে অবলম্বন করেছে যে আমরা কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিব না। তবে আমি মনে করি অন্তত যেই যাই কিছু বলুক না কেন, অনেকের টাকা পয়সা, গাড়ি ওই বাড়ি, অনেক কিছু আছে। জামাতের তাহের ভাইয়ের যে পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আছে, ওনার এমপি হওয়া লাগবে না, ওনার মন্ত্রী হওয়া লাগবে না, উনি বাকি জিন্দগি এমনিই চললে উনি একজন শিল্পপতি মানুষ, উনি একজন ডাক্তার মানুষ, ওনার হসপিটাল আছে, অনেক কিছু আছে ওনার। তো সেই ক্ষেত্রে ওনার আর কিছু লাগবে না আমি মনে করি। তো ধরেন আবার অন্যরা তো তাই না, অন্যদের ক্ষেত্রে অনেক কিছু আছে। শফিক সাহেবের ব্যক্তিগত প্রটোকল আছে, ওনার সিকিউরিটি আছে, ওনার মানে বডিগার্ড আছে। তাহের সাহেবের ওনার বডিগার্ড আছে। তা আবার দেখেন ওনাদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হালিম ভাই, তার কিন্তু আবার ব্যক্তিগত বডিগার্ড নেই, তার কিন্তু সিকিউরিটি নাই। তো উনি যদি মন্ত্রী হন কিংবা এমপি হন, ওনারও তো জীবনের অনেক ঝুঁকি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ওনার সেটা হয়তো গ্রহণ করতে হতে পারে। যেমন আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমরা সেখানে আমাদের জায়গা থেকে অংশগ্রহণ করেছি। তো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে সেদিন আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে যারা গিয়ে বসেছিলেন তাদেরকে তারা আইডেন্টিফাই করতে গিয়ে বিদেশ থেকে আমার ফোন আসলো, আয়েশা আমাকে থ্রেট দিচ্ছে যে আগামী 10 দিনের মধ্যে তোকে যেখানে পাওয়া যাবে মেরে ফেলবো, অমুক করবো তেমুক করবো, এই ধরনের বিদেশি নাম্বার দিয়ে। তা আমাদের এখনই যে অবস্থা, যদি কলে বলে কৌশলে কোন রকম জনগণ আমাদেরকে ভোট কয়েকটা দিয়া এমপির চেয়ারে বসাই দিল, তাহলে কাম হারছে। যেটা বিদেশ থেকে হুমকি দিত সেটা পাশে এসে দাঁড়ায় আমাদের উপর আক্রমণ চালাবে। কারণ আমরা 2বার আক্রমণের শিকার হয়েছি 5 আগস্টের পরে। আপনারা জানেন, সারা দেশের মানুষ জানে, প্রেস ক্লাবের সামনে আমাদেরকে সিন্ডিকেটের লোকেরা 6 দিন আগে হুমকি দিয়েছে আমাকে ফোনে, 6 দিন পরে সেখানে আক্রমণ করেছে। তারপর আমি যে সেগুন বাগিচায় মা ও শিশু বারডেম হসপিটালের সামনে এখানে উপর থেকে কাজ ফেলে দেওয়া হয়েছে, 1 ফুট দূরত্বে আমার উপর কাজ পড়ছে। যদি ওই 1 ফুটের ভিতরে আমার মাথার উপর পড়তো তো আমি স্পট ডেড হয়ে যেতাম। খোঁজ নিয়ে দেখা গেছে সেটা আওয়ামী লীগের এক নেতার বাসা ছিল, মানে আঞ্চলিক একটা নেতার বাসা ছিল। সে সেখান থেকে সাথে সাথে কাজ ফেলে পালিয়ে গেছে। তার পরিবার মহিলা মানুষ আছে, আমি তো আর মহিলা মানুষের নামে মামলা দিতে পারি। এখন মহিলারা ফেলছে কিনা সে কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে, যখন ঘটনাটা ঘটছে তার 2-1 মিনিটের মধ্যে সে বের হয়ে গেছে, তার নামে মামলা আমি দিয়েছি। এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের উপরে এখনই আক্রমণ চলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা এই ধরনের কথা বলছেন যে তারা রাষ্ট্রীয় প্রোটোকল নেবেন না, আসলে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে ভালো, না হলে অবশ্যই রাষ্ট্রীয় প্রোটোকল নেওয়া উচিত মনে করি, নিরাপত্তা নেওয়া উচিত মনে করি। একজন এমপি, একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী, তার অনেক লাইফ রিস্ক থাকে। আপনারা জানেন এই যে আমরা উত্তরার যে বিমান দুর্ঘটনা, এরপরে
এই যে 2-3 জন উপদেষ্টা গিয়েছিলেন, ওনারা অনেক বড় 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 চটাং চটাং কথা বলেছেন। যে রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান একদিন এক কথায় ওনার এক সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে আমরা এবং সরকার এবং সরকারি দল মবের সাথে সম্পৃক্ত না, মব তৈরি করে না। তা আবার ওনারাই সেই মবের খাতায় কিন্তু ওনাদের নাম করেছে। দেখেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, মব সৃষ্টি হয়েছে, সেই মব ওনারাই হয়েছিলেন। তো সেইখানে রাষ্ট্রীয় প্রোটোকল যা ছিল তারপরও ওনারা কিন্তু সেখানে মব হয়ে গিয়েছিলেন। তো ওই রকম অনেক জায়গায় অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে অবশ্যই একজন জনপ্রতিনিধি, একজন দায়িত্বশীল সরকারের কর্মকর্তা হিসেবে অবশ্যই তাকে সরকারি দায়িত্ব থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রোটোকল নেওয়া উচিত। তো বিশেষ কথা একটাই, যে অনেকেই অনেক ধরনের কথা বলবে, আমরা সেদিকে মনোযোগী না। আমরা মনে করছি সামনের নির্বাচনকে মোকাবেলার জন্য, সামনে নির্বাচনকে কিভাবে আহ প্রার্থীকে মোকাবেলা করে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা যায়, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা জামাত কি বললো, বিএনপি কি বললো, অমুক কি বললো সেই দিকে না। আমাদের মনোযোগ জনগণকে ভালো কিছু দিতে চাই, যেটা অন্য কেউ দিতে পারছে না সেটা আমি দিতে প্রস্তুত। আমার সেই সক্ষমতা আছে, আমি সেটা প্রমাণ করতে চাই, আমার দল সেটা প্রমাণ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ।